জবাবদিহিতামূলক সরকার চায় জনগণ, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে নেতাকর্মীদের। কুমিল্লায় বিএনপির ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় তারেক রহমান। খেলাপির ৪৫,০০০ কোটি টাকা আদায়ে এস আলমের বাসভবন ঘেরাও। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন। নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। পুলিশ হিসাবে ১০-২০ জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। একসময়ের ব্যস্ত রেল স্টেশনে এখন শুকানো হয় ধান। উত্তরের 18টি স্টেশন বন্ধ। জনবল সংকটের অজুহাত, রাজস্ব বাড়াতে দ্রুত চালুর পরামর্শ। এবং উত্তরের জনপদে শীতের দাপট, প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। এবার আগেভাগেই ঠান্ডা পড়ায় বিপাকে মানুষ। পুরানো গরম কাপড়ের দোকানে নিম্নবিত্তের ভিড়। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সমসাময়িক ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। মেম্বার ছিলেন উনি, হয়তো মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। এখন এটাকে আপনি কিভাবে নেবেন? উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেথটাই এখানে মুখ্য বিষয় ছিল, নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো দিয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। যে কোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলোর ক্ষেত্রে কেস হচ্ছে, পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে, অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন। তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। আপনি যে ধরনটা বললেন যে তার আগে রুলিং পার্টির সদস্য ছিল, যে কারণে তাদের উপর অ্যাটাকটা হয়েছে, না এটা সেটা শতাংশ অথবা বেশিরভাগ, বা আমরা এরকম বলতে পারবো না বেশিরভাগ ক্ষেত্রে অথবা এত শতাংশ না, এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট। বাট আমরা এটা সোফার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। আমরা যেমন ধরেন নেত্র নিউজ একটা রিপোর্ট করেছিল, এই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো এখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের বাইরে। ভাই, আমি মহসিন কবির কাজ করি জিটিভিতে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বাজার নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ক্ষোভ দেখা যাচ্ছে। সবশেষ যেটা হচ্ছে যে সয়াবিন তেল নিয়ে একটা তেলেস্মাতি ঘটে গেছে। কিছুক্ষণে কয়েক ঘন্টার জন্য সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গিয়েছে, পরবর্তীতে দাম বাড়ার পর আবার সেই তেল বাজারে ফিরে এসছে। তো এখন এই বিষয়টা নিয়ে সরকারের আসলে অবস্থানটা কি? বাজার সিন্ডিকেটের ব্যাপারে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? একবার বলা হয়েছিল সরকারের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে, কিন্তু আমরা যেটা সম্প্রতি দেখতে পেয়েছি, ভক্ত অধিকারের একজন কর্মকর্তা তিনি দেখবেন যে একজন আলু ব্যবসায়ী পাইকারি প্রতি কেজি আলুতে 39 টাকা তিনি লাভ করছেন, একজন পাইকারি ব্যবসায়ী, এবং 15,000 কেজি আলু তিনি বিক্রি করছেন। এক ট্রাকে তিনি 8 লাখ টাকা লাভ করেছেন। তো ভোক্তা অধিকারের কর্মকর্তারা যদি এগুলো খুঁজে পায়, তাহলে সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে, তারা কেন আসলে বাজার সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা যে আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি, এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সয়াবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী। যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। তো এটা আসলে বাংলাদেশে যারা সয়াবিন পাম এটা করেন, আপনারা জানেন যে এই ক্ষেত্রে মার্কেট প্লেয়ার কিন্তু খুব কম। এরা ওই বাক নিয়ে আসে, অনেক বড় স্কেলে ওনারা ইম্পোর্ট করেন, এবং দেখা যাচ্ছে যে 3টা কোম্পানি মূলত বেশি পুরো মার্কেটটা অলমোস্ট কন্ট্রোল করেন, 3-4টা কোম্পানি। তো তাদের এই পুরো তারা যেই পরিমাণ যে নিয়ে আসছে, নিয়ে এসে মার্কেটে দিচ্ছেন, আমরা এই পুরো জিনিসটাই আমাদের মনিটরিংয়ে আছে। তার আমরা এটা আপনি জানেন যেহেতু মার্কেট ঊর্ধ্বমুখী, সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয়।
এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় না, বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি, এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি। আমাদের যিনি কমার্স অ্যাডভাইজার উনি মালয়েশিয়া গিয়েছিলেন, মালয়েশিয়ার যিনি কমোডিটি মিনিস্টার তার সাথে উনি কথা বলেছেন, যিনি ওদের পাম অয়েলটার এক্সপোর্টটা দেখেন তার সাথে কথা বলেছেন। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনায় আপনি জানেন সোয়াবিনটা আসে, সেটা আমরা মার্কেটটা মনিটর করছি খুব ইন্টেন্সিভলি, এবং আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো ফাউল প্লে করছে কিনা বা মার্কেট থেকে, এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে। আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা আরো ইন্টেন্সিভলি মার্কেটটা দেখবে। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। দেশে জবাবদিহিমূলক সরকার দেখতে চায় জনগণ, সে লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় অংশ নেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, এখনো সম্ভাবনা আছে। আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমাদের সহকর্মীরাই জীবন দিয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি, দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি। ৬০ লক্ষের মতন মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে। সেই দলটির কাছেই মানুষ প্রত্যাশা করে, সেই দলটিরও উচিত সেই প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত, এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ নয়, ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব করে দিল্লি। কারো মাথায় ব্যান্ডেজ করে, কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে। এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি। আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই, ভারতের শাসক গোষ্ঠীর সবাই, যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে। ভবিষ্যতে কেউ যদি দেশের মাটির দিকে হাত বাড়ায়, তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় হান্নান মাসুদ বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। সমাবেশে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক MK বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশকে এতদিন শোষণ করেছে। এখন যখন তাদের দাস, এদেশের দেশপ্রেমী মানুষরা যখন তাদের সেই দাসকে, তাদের সেই গোলামকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, তখন তাদের গায়ে জ্বালা ধরেছে। তারা দেখাতে চাচ্ছে এদেশের মানুষ হিন্দুদের সাথে খারাপ আচরণ করতেছে, হিন্দুদের উপর হামলা করতেছে। আপনাদের এখানে কি গত 3 মাসে কোনো হিন্দুর উপর হামলা হয়েছে? কোনো সনাতনী ভাইদের উপর হামলা হয়েছে? আরে ভাই, বাংলাদেশে আমরা তো একই টেবিলে খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলিম প্রত্যেকে। আমরা তো একই বাড়িতে একই বিয়ের দাওয়াতে সকলে একসাথে যাতায়াত করি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেটা নাকি ভারতে আছে। যে ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের গাড়িতে হামলা করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 2 জনকে 2 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিকেলে এ আদেশ দেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এর আগে গতরাতে সোনারগাঁও উপজেলার
আষাঢ়িয়ার চর থেকে তাদের গ্রেফতার করা হয়। গত রোববার রাতে মাইক্রোবাসে বান্দরবানের লামার উদ্দেশ্যে যাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল সহ ৮ সদস্যের প্রতিনিধি দল। পথে সোনারগাঁওয়ে মেঘনা সেতুর ঢালে তাদের গাড়িতে আক্রমণ করে একদল মুখোশধারী দুর্বৃত্ত। চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসটির জানালার কাঁচ ভাঙচুর করে তারা। পরে সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০,০০০ টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং 2 জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের দেওয়া তথ্য মতে মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হবে ইনশাল্লাহ। আসামিদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ড সহ প্রেরণ করা হয়েছে। ৪৫,০০০ কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলম চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ব্যাংক কর্মকর্তাদের দাবি, তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এ অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের ৪৫,০০০ কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। তবে বাসভবনের প্রধান ফটক ছিল বন্ধ। দেখা যায়নি সেখানে বসবাস করা এস আলম পরিবারের কোনো সদস্যকেও। প্রায় 1 ঘন্টা অবস্থান নেওয়া এই কর্মসূচিতে ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের আমাদের চেয়ারম্যান স্যার ওনার গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে। কিছু বিনিয়োগ আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করেছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। এখন বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, যার কারণে মোটামুটি আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটেছে আমাদের। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় ৩৫,০০০ কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। রাষ্ট্রীয় ব্যবস্থার আমরা তো বাইরে না। ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হচ্ছে, যেহেতু এটা আমাদেরকে একটা ফেরত দেওয়ার একটা বড় দায়বদ্ধতা রয়েছে। ব্যাংকটির ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া ৪৫,০০০ কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে লড়াই জোরদার হওয়ায় সীমান্তের নাফ নদীতে টহল জোরদার করেছে বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানে এবং বাংলাদেশের জলসীমায় অবস্থিত দ্বীপগুলোর নিরাপত্তায় নৌটহল পরিচালনা করছে বিজিবি। কর্মকর্তারা পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছেন তারা। এদিকে সোমবার সন্ধ্যার পর থেকে নতুন করে আর কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি টেকনাফের সীমান্ত এলাকার বাসিন্দারা। টানা 6 মাস তীব্র লড়াইয়ের পর সোমবার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল ঘেঁষা মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। জনবল সংকটে 1 যুগের বেশি সময়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ রয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরা। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1 যুগের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নীলফামারীর দারোয়ানি রেল স্টেশন, অথচ একটা সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, রেল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের পদভারে মুখরিত থাকত। দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্টের পথে স্টেশনের অবকাঠামো ও যন্ত্রপাতি। কার্যক্রম না থাকায় এখন ধান চাল শুকানোর কাজে স্টেশন চত্বর ব্যবহার করেন স্থানীয়রা। একই অবস্থা চৌধুরানী রেল স্টেশনেও। সব ধরনের অবকাঠামো সুবিধা থাকলেও 2014 সাল থেকে স্টেশনটির সব কার্যক্রম বন্ধ। এখন বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। বড় বড় ব্যবসা এখানে ছিল, মালগাড়িতে
তেল, সার, গম এগুলো বহু প্রকারের জিনিস এখানে কুলি হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের তথ্যমাফিক বর্তমানে 12টি স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আর পুরোপুরি বন্ধ 6টি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এসব স্টেশন ঘিরে একসময় গড়ে উঠেছিল নানা ধরনের বাণিজ্য। ফলে একদিকে এসব স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আয়ও প্রভাব পড়েছে বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা, যানবাহন, এইসব যে ইনকাম, তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপুল একটা জনগোষ্ঠী তাদের এই আয়ের উৎস থেকে তারা বঞ্চিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটে বন্ধ এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা স্টেশন চালাতে হলে আপনার 3টা মাস্টারের দরকার, পয়েন্টসম্যান দরকার, মিনিমাম 4টা পয়েন্টসম্যান দরকার, 4টা গেটম্যান দরকার। এই জিনিসগুলো কম আছে, যার কারণে আপনার চালাতে পারতেছে না। উদ্যোগ নিচ্ছে, জনবলের সংকটের জন্য আপনার উদ্যোগ নিচ্ছে, এবং খুব অচিরেই এটা খুলে যাবে স্টেশনগুলো। গেল 1 দশকে বিগত সরকার এসব স্টেশন বিভিন্ন সময় চালুর আশ্বাস দিলেও তার আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি, দুদিনের ব্যবধানে আবারও কমল দাম, ক্রেতাদের স্বস্তি। আমদানি স্বাভাবিক থাকায় দুদিনের ব্যবধানে হিলিতে কমল পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজে 15 টাকা কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি, সরবরাহ এবং ক্রেতা সংখ্যা কম থাকায় কমেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বর্তমানে বন্দরে ইন্দ্রজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়, আর গুজরাট ও নাসিক জাতের পেঁয়াজের দাম 66 থেকে 67 টাকার মধ্যে রয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের গেল 3 কর্মদিবসে ভারতীয় 89 ট্রাকে 2500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পৌষ আসার আগেই শীত জেঁকে বসেছে উত্তরের জনপদে। হিমেল হাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ভোর 6টা থেকে আগের 24 ঘন্টায় রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 13.5 ডিগ্রি সেলসিয়াস। রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা। অনেক এলাকায় দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার আশঙ্কা রয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জবাবদিহিতামূলক সরকার চায় জনগণ, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে নেতাকর্মীদের। কুমিল্লায় বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় তারেক রহমান। খেলাপির 45,000 কোটি টাকা আদায়ে এস আলমের বাসভবন ঘেরাও। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।